প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা সবাই জানি পুরো বিশ্বটাই একটা গভীর সমস্যা অর্থাৎ কোভিড-19 এই সময়টা অতিক্রম করছে। তো আমি আশা করবো এবং কামনা করবো তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, পরিবারের সকল সদস্যদের নিয়ে। তো অনেকদিন পর আজ এই পরিস্থিতিতে তোমাদের সাথে আমার দেখা, হয়তো আমরাও ভাবিনি, তোমরাও কখনো ভাবতে পারোনি যে এভাবে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যাই হোক, আজকে আমার প্রথম ক্লাস আমি শুরু করছি। হয়তো এই ক্লাসের ধারাবাহিকতাটা আগামীতেও বহাল থাকবে। হয়তো এমনও হতে পারে যে তোমরা আজকে আমার রেকর্ড ক্লাস দেখছো, সামনে হয়তো তোমরা লাইভ ক্লাস দেখবে জুমে। আবার এমনও হতে পারে যে স্কুল কলেজ খুলে যাচ্ছে, আমরা স্বাভাবিক জীবনযাত্রা সবকিছু যেমন খুলে গেছে সেভাবে আমাদের স্কুল কলেজ এগুলোও খুলে যাবে। তখন আমরা আবার হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যে আমরা সবকিছুই স্বাভাবিকভাবে করতে পারব। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের পাঠে। আমাদের আজকের পাঠ হচ্ছে অভাগী স্বর্গ, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভাগী স্বর্গ। দেখো, অভাগী বলতে আমরা সাধারণত কি বুঝি? অভাগী ভাগ্য ছেড়েছে যাকে, বা যার ভাগ্য বলতে কিছুই নেই, যাকে অনেক কষ্টের মাধ্যমে অনেক বাধার সম্মুখীন হতে জীবন অতিক্রম করতে হয়। আর স্বর্গ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সবাই কামনা করি মৃত্যুর পর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, যে অনেক পুণ্য কাজ করলে, অনেক ভালো কাজ করলে আমরা মৃত্যুর পরে স্বর্গে গমন করতে পারবো, যারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী। তো আমাদের এই গল্পটা পড়েও আমরা হয়তো আমাদের গল্প চরিত্র, গল্পের বিষয়বস্তু জানার পরে আমরা বুঝতে পারবো যে লেখক আসলে এই গল্পটির নাম কেন অভাগী স্বর্গ দিয়েছে। তো মূল পাঠে যাওয়ার আগে আমি আমাদের লেখক অপরাজেয় কথাশিল্পী যাকে বলা হয় বাংলা সাহিত্যে, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু জানব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার নাম শুনলেই মনে হয় যে তিনি সার্থক উপন্যাসের স্রষ্টা, এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি উপন্যাসের রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথকেও কিন্তু ছাড়িয়ে গেছেন। তার উপন্যাস পড়লে অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা কি রবীন্দ্রনাথের লেখা নাকি তার লেখা। এজন্য এবং তার রচনার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদের নারীদের, মাদের, মেয়েদের পরম যত্ন সহকারে, তার মহিলাদের, মেয়েদের মমতাময়ী, স্নেহময়ী, সহানুভূতির দিকটা খুব সুন্দরভাবে তার রচনা ফুটিয়ে তুলতে চেয়েছেন। প্রত্যেকটা রচনায় তোমরা দেখবে, এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা সামনে কেউ এসএসসি দেবে বা এখন যারা নারীরা আছো তারা হয়তো 1 বছর পরে এসএসসি পরীক্ষা দেবে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের হাতে আরো 2 মাস থাকবে। সেই সময়টাতে 2 মাসে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে শরৎচন্দ্রের শরৎ সমগ্র 2টা খণ্ডে আছে, সেই খণ্ডগুলো তোমরা যদি পারো শুরু করে নেবে। পুরো জীবনটাই তোমাদের অনেক কাজে। এমন যদি তোমাদের মধ্যে থেকে কেউ লেখক হবে, লেখিকা হবে, বা তোমরা আরো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করবে, উচ্চতর ডিগ্রি অর্জন করবে, তখন তোমাদের অনেক কাজ হবে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম এই মাসে অর্থাৎ 15 সেপ্টেম্বর 1876 সালে। কোথায় জন্মগ্রহণ করেছেন? পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছেন? পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে। আর মৃত্যু 16 জানুয়ারি 1978 সাল। 1938 সাল, দুঃখিত আমি ভুল হয়ে গেছে, মৃত্যু 16 জানুয়ারি 1938 সাল। তার উল্লেখযোগ্য রচনাগুলো সম্পর্কে যদি আমি বলি, তার মোটামুটি রচনা সবগুলোই উল্লেখযোগ্য। মেজদিদি, বরদিদি, গৃহদাহ, শ্রীকান্ত, রামেশ নদী, দেবদাস, দেনাবালা, পথদাবী, শেষ প্রশ্ন। আমি জানি এখানে ওনার রচনাগুলো থেকে অনেকগুলো রচনা সম্পর্কে তোমরা জানো, আগে থেকে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে,
নাটক রচনা করা হয়েছে এবং হয়তো বা তোমরা অনেকে দেখেছো মেসদিদি বড়দিদি মেসদিদি আমরা যখন ক্লাস 9ম শ্রেণীতে ছিলাম মানে 9 10 তোমাদের মধ্যে ছিলাম তখন কিন্তু এটা আমাদের বাচ্চা ছিল যদিও এখন নেই এখন আরেকটা এসছে তারপর রামেশ মূর্তি দেশদাস এই দুটো চলচ্চিত্র নির্মাণ হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে ইন্ডিয়াতে হিন্দি ভাষায়ও হয়েছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে তার পুরস্কার 1920 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎতারিণী পুরস্কার লাভ করেছেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি 1936 সালে ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার ডিলিট এই পুরস্কারগুলো লাভ করেছেন কি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎতারিণী পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ডিলিট পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তার কর্মজীবন সম্পর্কে যদি একটু বলি বা পড়াশোনা সম্পর্কে যদি একটু বলি তিনি খুব বেশি লেখাপড়া করতে পারেননি আর্থিক অনটনের কারণে এফএ পড়া থেকেই তার পড়াশোনা এফএ পর্যন্ত পুরোটা সম্পূর্ণ করতে পারেননি এবং 1903 সালে তিনি বার্মা যান জীবিকার সন্ধানে সেখানে তিনি অ্যাকাউন্ট জেনারেলের অফিসে চাকরি করেন এবং সেখানেও তিনি সাহিত্য রচনা করেছিলেন আবার 1913 সালে তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে তিনি আবার সাহিত্য রচনা শুরু করেন আচ্ছা এই গেল আমি জানি যে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না বললে হয়তো আমার আজকে পুরো ক্লাসটাই হয়তো শেষ হয়ে যাবে অনেক কথা তবে এটুকুই বলবো তিনি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী যদি বলা হয় কাউকে তার নামই প্রথমে আসবে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন আজকে আমাদের যে গল্প অভাগীর স্বর্গ এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন বা তার গল্পটা কি নিয়ে রচিত অভাগী হচ্ছে এই গল্পের মূল চরিত্র তার একটা পড়াশোনা ছিল যে সে মৃত্যুর পরে স্বর্গে যাবে কি নিয়ে স্বামীর পদধূলি নিয়ে এবং ছেলের মুখাগ্নি ছেলের ইচ্ছাতে মুখাগ্নি করবে এটা নিয়ে তার স্বপ্ন ছিল অনেক লালায়িত স্বপ্ন করতে গেলে সেই স্বপ্নকে নিয়ে আজকের এই গল্পটা রচিত এই গল্পটা নেওয়া হয়েছে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র প্রথম খণ্ড এই গল্পটা পড়ে আমি তো আমার পক্ষে তো এই ক্লাসে পুরো গল্পটা হয়তো পড়ে শোনানো সম্ভব না আমি মূল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব আমি ক্লাসে বলি সবসময় বলি একটা কথা যে তোমরা কখনোই পড়াকে পড়া মনে করবে না তাহলে কিন্তু তোমাদের ভয় লাগবে পড়াকে তোমরা আনন্দের সাথে গ্রহণ করবে যে না এটা তো পড়া না এটা আমি একটা গল্প শুনছি ম্যাডামের কাছ থেকে আমি একটা গল্প শুনছি ঠিক যেমন ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে তোমরা মনে করবে আজকেও তেমনই একটা গল্প আমি তোমাদেরকে বলবো ঠিক আছে শুনবে শুরু করি তাহলে আচ্ছা অভাগী স্বর্গ এখানে আমরা যদি দেখি মূল দুটো চরিত্র প্রথমে হচ্ছে মা অভাগী আর অভাগীর ছেলে কাঙালি দুটো চরিত্র অভাগী এবং কাঙালি এই গল্প কাঙালির বয়স 14-15 সে কি করে বেতের কাজ শিখছে সবে মাত্র তার মা ধারণা তার যদি আরেক বছর হয় তাহলে তার দুঃখটা অনেক কেটে যাবে কারণ তার মা জন্মের পর থেকে ভাগ্যের সাথে অভাগ্য নিয়ে বেঁচে আছে ছেলে কাঙালিকে নিয়ে কাঙালি বড় হবে কাজ শিখবে মার দুঃখ বোঝাবে অভাগীর জন্মের পরে তার মা মারা যায় সেজন্য তার বাবা তার নাম রাখে অভাগী আর বাবা কি করতো বাবা মাছ ধরার কাজ করত কখন ফিট যেত ঘর থেকে কখন আসতো তার কোনো ঠিক ছিল না কিন্তু অভাগী তার অভাগ্য নিয়েই বেঁচে রইল তার স্বামীর নাম রসিক বাঘ সেই বাঘে কিন্তু আরেকজন বাঘিনী আছে বুঝতে পারছো আরেকজন বাঘিনী মানে কি অর্থাৎ সেই রসিক বাঘের আরো একজন
বউ আছে, সেই বউকে নিয়ে অভাগীকে ছেড়ে অন্য জায়গায় বাস করে। অভাগী যখন তার প্রতিবেশী মুখুজ্জে পরিবারের বর্ষীয়সী নারী ঠাকুরদাসের স্ত্রী মারা যায়, সেই মারা যাওয়ার সৎকারের কাজ দেখে সব যাত্রা নিয়ে যখন সব ভোগ, মালা, ধূপ, চন্দন, আতর এইসব দিয়ে তার সৎকারের ব্যবস্থা করে, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি সবাই যখন তাকে শেষ বিদায় জানায়, তখন অভাগীরও মনে খুব সাধ হয় যে সেও যদি এরকম করেই তার জীবনের শেষটা, জীবনে তো সে কিছুই পেল না, শেষটা যদি তার মৃত্যু করে, যদি সে এভাবে তার স্বামীর পদগুলি পায় এবং তার ছেলে তাকে মুখাগ্নি করে, তাহলেও সে এই মুখুজ্জের স্ত্রীর মতো, ঠাকুরদাসের স্ত্রীর মতো সেও কি করতে পারবে, স্বর্গে যেতে পারবে। এই কল্পনায় সে বিভোর ছিল এবং এই কল্পনাটাকে সে লাগাই দিল। তার ছেলেকে নিয়ে তার খাওয়া না খাওয়া, ছেলেকে খাইয়ে সে শান্তি পেত কিন্তু দিদি খেত না, কিন্তু সেটা ছেলেকে বুঝতে দিল, ছেলে কষ্ট পাবে। আর তো মাত্র একটা বছর পরে তার কষ্ট পেতে যাবে, কিন্তু বিধিবান তার সে স্বপ্ন পূরণ হলো না। কেন? সে যে অভাগী, শুধু নামেই নয়, সে যে আসলেই বড় অভাগী। আচ্ছা, এই গল্পটা শুনে আমি যে এতটুকু বললাম টানা বললাম না, কারণ আমার মনে হচ্ছে যে কেবল আমি কথা বলছি, তোমরা হয়তো এনজয় করতে পারছো না বা বুঝতে পারছো না, এই জন্য একটু ব্রেক নিলাম এই গল্প থেকে, যে তোমাদের কেমন লাগছে। তোমাদের ইচ্ছে হচ্ছে না যে কাঙালি দুঃখের সাথে একটু নিজেকে জড়িয়ে নিতে, একটু সহানুভূতি দিতে, তার মাথায় একটু করে হাত বুলিয়ে নিতে, তার কষ্টটা একটু লাঘব করতে? আচ্ছা, তারপরে এই যে অভাগীর স্বপ্ন সে স্বর্গে যাবে, সেটাই ধারণ করতে করতে সে বেঁচে রইল। যখন সৎকারের কাজ শেষ করে, গল্পের শুরুটা আমরা যদি দেখি বইয়ের দিক থেকে, তাহলে গল্পের শুরুটা ছিল যে মৃতের দেখে সৎকারের আয়োজন নিয়ে। এতই আয়োজন ছিল যে সেখানে মনে হচ্ছিল না যে কেউ মারা গেছে, মনে হচ্ছিল যে 50 বছর পর আরেকজন নতুন করে স্বামী বিয়ে যাচ্ছে। এত উৎসব, এত আয়োজন। হ্যাঁ, তো অভাগীরও সেই ইচ্ছাটা ছিল, সে তার ছেলেকে বলতো তার ইচ্ছার কথা, যে তার মৃত্যু পর সে যেন তার মায়ের মুখে আগুন দেবে। মুখুজ্জে পরিবারের সপ্তাহ যখন শেষ হয়ে গেল, তখন মা ছেলে মিলে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরল। দুজনে যা আছে, মা রান্না করে করালো, ছেলেকে নিজে খেলো না, যাটুকু আছে অবশিষ্ট রেখে দিল পরে ছেলেকে খাওয়ার জন্য। এর মধ্য থেকেই তার জ্বর শুরু হলো। অভাগী জ্বর আর ভালো হয় না। ছেলে নিরুপায়, কবিরাজের কাছে যায়, কিন্তু কবিরাজ মশাই এলেন না। কেন? তার যে প্রণামী দেওয়ার ক্ষমতা নেই। সে বাড়ির একমাত্র কোটি বন্ধক দিয়ে, একটা টাকা প্রণামী দিয়ে কবিরাজ মশাইয়ের কাছ থেকে মার জন্য 4টে বই দিল। মা কিন্তু বইটা গ্রহণ করলেন, কিন্তু নিলেন না। বললেন, ও যতই ভীতি সেরে যাবে, আমার তো কোনো ওষুধ লাগবে না। আরেকটা কথা বলি যে অভাগী ছিল খুব নিচু জাতের, হিন্দু সম্প্রদায়ের দুলে ঘরের মেয়ে। দুলে বলা হয় কাদেরকে জানো? দুলে হচ্ছে যারা পালকি বহনকারী হিন্দু সম্প্রদায়ের লোক, তাদেরকে দুলে বলা হয়। যাদেরকে হিন্দু সমাজে খুব অবকাশ চোখে দেখা হয়, হিন্দু
শ্রেণী বলে গণ্য হয়। তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এলো অভাগীকে দেখার জন্য, যে যা পারলো তাদের টোটকা চিকিৎসা দিল, কিন্তু জ্বর তো আর ভালো না। গ্রামের নাপিত সে নারী দেখতে জানত, নারী দেখে চেক করে সে বলল যে মাথা নাড়লো। অভাগী সে তখনই বুঝতে পারলো যে তার সময় হয়তো আর বেশিক্ষণ নেই, তার যাবার সময় দেবে। এটা বুঝতে পেরে সে ছেলেকে বলল তার স্বামী পায়ের ধুলো নিবে, পায়ের ধুলো যেন শেষবারের মতো নিতে পারে, যেন সে তার বাবাকে একটিবারের মতো খবর দেয়। এবং সাথে সাথে সে আর বলল যেন একটু কান্নাকাটি করে, একটু অনুনয় বিনয় করে, যে তার বাবা যেন শেষবারের মতো তাকে দেখা দেয়, নইলে তার বাবা আসবে না। কাঙালি গেল বাবার কাছে, বাবা এলো, কিন্তু অভাগী তো আর পায়ের ধুলো নেওয়ার সামর্থ্যটুকু তার ছিল না সেই সময়। তখন সবাই এলো, কিন্তু অভাগী আর ফিরল না, অভাগীকে কেউ ফেরাতে পারে না। মায়ের শেষ ইচ্ছে মা বলেছিল তখনই বলেছিল যে তার উঠোনে বেল গাছ তার হাতে লাগানো, সেই বেল গাছ দিয়ে যেন তার মৃত্যুর পর মুখামুখি করা। মায়ের ইচ্ছে মতোই কাঙালি একটা কুড়াল জোগাড় করলো প্রতিবেশীর কাছ থেকে, সেটা দিয়েই তার বাবা রসিক বাঘ গাছ কাটতে শুরু করলো। গাছ কাটা শুরু করার সাথে সাথেই গ্রামের জমিদারের দারোয়ান, হিন্দুস্থানি দারোয়ান, সে আসলো বাধা দিতে। এবং বাধা দিলই না, শুধু তার গালে একটা চর বসিয়ে দিল। কাঙালিকেও দিতে উদ্যত হলো, কিন্তু তার মনে হলো সে তো তার মাকে ছুঁয়েছে, মৃত মাকে ছুঁয়েছে, সে তো অস্পৃশ্য, তাকে ছুঁল না সে, কিন্তু তাকে গালিগালাজ করল। কিন্তু কাঙালি কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এই জগৎ সংসারে তার মা ছাড়া তো আর কেউই ছিল, সে মাকে হারিয়ে সে পাগল হয়, কি করবে কিছুই বুঝতে পারবে। দৌড়ে ছুটে গেল কার কাছে? জমিদারের কাছে। কিন্তু জমিদার তো ওই গ্রামে থাকে, জমিদারের অবস্থা অথরায়ের কাছে। অথরায়কে বললো যে তার মা মারা গেছে, কিন্তু তাকে বলে কি না, সে তো টাকা ছাড়া কিছুই ছিল না। সে বলে 5টা টাকা দে, 5টা টাকা দে, 5টা টাকা দিলে তবেই কাজ করবে। কিন্তু কাঙালির পক্ষে সেই সম্বল যেটা ছিল ঘটি, সে তো তা 1 টাকা দামে কি করেছে, বন্ধক দিয়েছে মার ওষুধ কেনার জন্য। এখন তো তার পক্ষে দেওয়া সম্ভব নয়, কিছুই নেই তার কাছে, সে তো নিঃস্ব, মা ছিল, মাও তো নেই, এখন সে কি করবে? অথরায়ের চাকর এসে তাকে বের করে দিল ঘর থেকে, মারলো, বের করে দিল। কাঙালি মাটির ধুলো পরিষ্কার করে গা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু সে বুঝলো না সে কেন মার খেলো, সে কেন এত গঞ্জনা সহ্য করলো, তার অপরাধটা কি সে বুঝতে পারল না। সে বুঝতে পারল না যে সে কি করবে, তার তো আর কিছুই করার নেই। পথে যেতে এর মধ্যে যে মারা গেল গল্পের সূত্রে, যে ঠাকুরদাস যে স্ত্রী, তার কর্ম ক্রিয়ার কাজ অর্থাৎ ধর্মীয় বিধিবিধান মেনে যে কোনো ধর্মের যখন কেউ মারা যায়, তখন আমরা তার সদ্গতির জন্য, তার ভালো হওয়ার জন্য কিন্তু বলে আমরা তার কিছু পুণ্য কর্ম করে থাকি। সে কাজের মাঝখানে আরেকটা দিন বাকি, সে গেল ঠাকুরদাস মশাইয়ের কাছে, ঠাকুরের কাছে, কিন্তু কোনো ফল হলো না।
বরঞ্চ আরো বঞ্চনা তাকে সহ্য করতে হলো, আরো কষ্ট তাকে সহ্য করতে হলো। সে এবার সে আর কারো কাছে গেল, সে গেল তার একমাত্র আপন তার মার কাছে। সে আবার ফিরে গেল, ফিরে গিয়ে সে আবার কি করলো, গর্ত করলো নদীর ধারে গর্ত করে ঘরের একটা আঠি দিল রাখালের মা। সেই আঠিতে আগুন ধরে মায়ের মুখে দিল, লাগিয়ে সে মাকে চাপা দিল। কারণ সে যে দুলে ঘরের মেয়ে, তারা যে দুলে, তাদের তো সৎকার করার, মুখে আগুন দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ধর্মের সেটাই নিয়ম, সেটাই সংস্কার, সেই ধর্মের সেই অনুযায়ী সেটাই সংস্কার। কাঙালিতে মাকে পুঁতে দেওয়ার পরে সবাই যে যার কাজে চলে গেল, সবাই নিজের কাজে করে রইল শুধু কাঙালি। আর সেই যে তার মুখে, মায়ের মুখে খড়ের আগুন দেওয়ার থেকে যে ধুঁটা বেরোচ্ছিল, সেই ধোঁয়ার চিন্তা করলো যে হয়তো তার মা এই ধুঁয়ো দিয়েই করে সবই গেছে। হয়তো কি গেছে, তোমরা নিজেরাই তোমাদের মতো উত্তরটা খুঁজে নাও যে অবাবত কি আসলেই স্বর্গে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এখানে তোমাদের চিন্তা স্বাধীনতা আছে যে সে আসলে তার জীবনটা কি হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল, এটাই গল্পে লেখক ফুটিয়ে তুলতে চেয়েছিল। আমি তোমাদেরকে গল্পের মতো করে বুঝালাম, কারণ এই ক্লাসের মাধ্যমে তো আর পাঠের সুযোগ নাই। পুরো গল্প ক্লাসে হলে হয়তো সম্ভবত, যেটা আমি সবসময় করে থাকি, যে পুরো গল্পটাই বা পুরো কবিতাটাই আমি পড়িয়ে থাকি। তো তোমাদের এখন বাসায় অনেক সময় স্কুলে যেতে হয় না, হাউস টিউটর নাই, তোমরা বাসায় বসে গল্পটা পড়ে নেবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, এবং পড়ার পরে যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই নোট করে রাখবে যে জিনিসগুলো বুঝতে পারোনি। স্কুল খোলার পরে আশা করছি আমি খুব শীঘ্রই হয়তো স্কুল খুলে যে বাড়ি, বেশি দিন নাই, আমাদের ঘরে থাকতে হবে। তখন আমাকে জিজ্ঞেস করবে, আমি আমার যতটুকু সাধ্য আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই গল্পে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি, দেখো তো। অনেকের কাছে হয়তো নতুন, আবার অনেকের কাছে হয়তো পুরনো। হ্যাঁ, দেখো এই গল্পে তোমরা কিছু নতুন শব্দ পেয়েছো, হয়তো অনেকের কাছে পুরনো, অনেকের কাছে নতুন। সবার কাছে যে নতুন তা কিন্তু নয়। মুখুজ্জি শব্দের অর্থটা কি? মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়, দেখো বানানটা। মুখোপাধ্যায় এটা একটা পদবী, হিন্দু সম্প্রদায়ের উচ্চতর পদবী। এটাকে সংক্ষেপে বা উচ্চারণের কারণে অনেকে মুখুজ্জি বলেন। আর বর্ষীয়সী মানে বয়স্ক ব্যক্তি। এখানে যে গল্পের শুরুতে যে বয়স্ক ঠাকুরদাস মুখুজ্জির স্ত্রী মারা গেছেন তাকে বোঝানো হয়েছে নারী বলে, সেজন্য বর্ষীয়সী শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে বর্ষীয়সী শব্দের অর্থ আমরা কি জানলাম? বর্ষীয়সী শব্দ হচ্ছে বৃদ্ধ মহিলা ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়া আমাদের যে ধর্ম অনুযায়ী আমরা কেউ মারা গেলে তারপরে তার সৎকর্ম করে থাকি, তার ভালো কল্যাণ কামনা করে কিছু অনুষ্ঠান সম্পাদন করে থাকি। এখানে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয়েছে হিন্দু ধর্মের মৃত ব্যক্তিদের জন্য যে সৎকর্ম করা হয় তাকে সেটা বোঝাতেই অন্ত্যেষ্টিক্রিয়া শব্দটি ব্যবহার করা হয়। হিন্দু সম্প্রদায়ের মৃতের জন্য সৎকার। তারপরে দেখো কি আছে, ভুক্তাবশেষ শব্দের অর্থ ভোজনের পরে বা খাওয়ার পরে যে অবশিষ্ট
তিনি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য আমাদের উপর যখন জাল তৈরি করেন সেটাকে আমরা বুঝি ইন্দ্রজাল। এখানে গল্পে ইন্দ্রজাল বলতে জাদুকরী বিদ্যা বা মোহনীয় শক্তিকে বোঝানো হয়েছে। ইন্দ্রজাল, তাহলে আমরা ইন্দ্রজাল শব্দের অর্থ কি পেলাম? ইন্দ্রজাল শব্দের অর্থ হচ্ছে জাদু বিদ্যা। মুষ্টিযোগ, মুষ্টিযোগ শব্দের অর্থ টোটকা চিকিৎসা। টোটকা চিকিৎসা কি এবার বলতে পারো? স্কুল যদি খোলা থাকতে তাহলে বলতে পারো ম্যাডাম টোটকা চিকিৎসা মানে কি? আমি যখন বলবো তখনই বুঝতে পারবে যে টোটকা চিকিৎসা মানে কি। আগে তো লেখক যখন গল্পটা লিখেছেন তখন তো এত উন্নত চিকিৎসা ছিল না, এত ডাক্তার ছিল না, এত বৈদ্য ছিল না। তখন আমরা আমাদের প্রচলিত আশেপাশে গানা শোনা যে গৃহের সাধারণ জিনিসপত্র দিয়ে যে চিকিৎসাগুলো করাতাম সেগুলো কি করা হয়? টোটকা চিকিৎসা। আচ্ছা, অসন, অসন হচ্ছে কি? খাদ্য দ্রব্য। আমরা অনশন কিন্তু সবাই জানি, কেন আমাদের দেশে প্রায় সময় অনশন করা হয় খাবার না খেয়ে। আর এখন হচ্ছে অসন মানে খাবার খাওয়া, মানে খাদ্য দ্রব্য। তাহলে অসন শব্দের অর্থ কি? খাদ্য দ্রব্য। সন্ধানিক, সন্ধানিক শব্দের অর্থ তোমরা দেখবা যখন সন্ধ্যা হয়, দিন শেষ হয়ে যায়, সূর্য নেমে পড়ে, তখন আমরা প্রত্যেকেই কিন্তু যার যার ধর্ম অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা করি। এই সন্ধানিক হচ্ছে হিন্দু ধর্মের লোকেরা সন্ধ্যায় যে দেব দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন, সেটাই হচ্ছে যে পূজা করেন, সেটাই হচ্ছে সন্ধানিক। তাইলে সন্ধানিক শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ে নিত্যকরণীয় পূজা। এই পূজা তোমরা দেখবা প্রায় সময় শাক বাজানো, প্রতিদিনই শাক বাজানো হয়, কাঁসা বাজানো হয়, ধূপ জ্বালানো হয়। এটা আমাদের পরিচিত আশেপাশে, আমি আমার ঘর থেকে প্রতিদিনই পাই, কারণ আমার আশেপাশে অনেক হিন্দু থাকে। এটা আশা করি তোমরাও জানো, সবাই পরিচিত, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। আচ্ছা, তো আজ এ পর্যন্তই। আমি কিন্তু বলছি যে তোমাদের এখন অনেক সময় ঘর থেকে বেরোনোর কোনো সুযোগ নাই, স্কুল নাই, কলেজ নাই, বাসায় বসে গল্পটা করবে, ভালো করে করবে, এবং যদি কিছু বুঝতে না পারো কোনো শব্দ, কোনো লাইন, সেটা নোট করে রাখবে। স্কুলে আমার সাথে যোগাযোগ করবে বা আমাদের স্কুল ফেসবুকে যোগাযোগ করতে পারো। তাহলে আমি যতটুকু সাধ্য আমি চেষ্টা করবো তোমাদের সলিউশন করার জন্য। আচ্ছা, আমার পরবর্তী ক্লাস কিন্তু আগামী মঙ্গলবার তোমাদের সাথে আমার আবার দেখা হবে। বাড়ির কাজটা তুলে নাও, আমি বাড়ির কাজ একটা দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, একটাই বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য। মঙ্গলবারের আগেই তোমরা স্কুলে ফেসবুক পেজে ছবি তুলে এটা পাঠিয়ে দেবে, তাহলে আমার কাছে রাখবে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? বাড়ির কাজটা তুলে নাও সবাই। যে আমরা এই গল্পে দেখলাম তৎকালীন সমাজ ব্যবস্থা কি দেখলাম, যে জাতপাতের একটা বৈষম্য ছিল, সামন্তবাদীরা হিন্দু সম্প্রদায় লোকদের করতে। এখন কিন্তু সেটা থেকে আমরা অনেকখানি বেরিয়ে এসেছি, যেহেতু গল্পটা অনেক আগে হতো। তো সেই সময়ের সামাজিক চিত্র এবং আজকে সামাজিক চিত্র দুটোর মধ্যে তোমরা তুলনামূলক আলোচনা করবা, এবং কোন সমাজটা তোমাদের বেশি ভালো লাগে, তোমার নিজের ভালো লাগে, তার পক্ষে যুক্তি দেবে। তাহলে লিখে নাও, অভাগীর স্বর্গ গল্পে আলোকে তৎকালীন সমাজচিত্র। অর্থাৎ লেখক গল্পটা করে তোমরা বুঝতে পারবে, যেটা আমি গল্পটা করলে আমি গল্পের মতো করে বলেছি, তৎকালীন সমাজ ব্যবস্থা
বর্তমান সমাজ ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর থাকবে কোন সমাজ ব্যবস্থা তোমার পছন্দ? কোন সমাজ ব্যবস্থা তোমার পছন্দ? কোন সমাজ ব্যবস্থা তোমার পছন্দ? যুক্তিবাদ। ঠিক আছে, আগামী মঙ্গলবার তোমাদের সাথে আপনাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মুখে মাস্ক পরবে, বারবার 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে। আজ এই পর্যন্ত। আমার সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।